এই ভিডিওতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পটি পরবর্তী অংশটা আলোচনা করছি। যাক, আমরা একেবারেই পরের ভিতরে চলে যাচ্ছি। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কি করে? অস্বাভাবিক হোক, অস্বাভাবিক বলতে নদের চাঁদের আচরণের কথা বলা হয়েছে। অর্থাৎ একটা নদীকে দেখে নদের চাঁদের মতো একজন কর্মব্যস্ত, যার উপর একজন গুরুদায়িত্ব ন্যস্ত রয়েছে, সেই ব্যক্তি পাগলামি, সে পাগলামিটাকে যেন অস্বাভাবিক বলা যায়। এই অস্বাভাবিক হলেও নদীর প্রতি তার যে ভালোবাসা, তার কৈফিয়ত অর্থাৎ জবাব কিন্তু নদের চাঁদ দিতে পারে। কেননা তার জন্ম হয়েছে নদীর ধারেই। আসলে সে এই নদীকে কেন্দ্র করেই তার শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে, তাই সে নদীকে ভালোবেসেছে। তাই নদের চাঁদের কর্মস্থলে নদী আর তার শৈশব, কৈশোর, যৌবনে দেখা দেশের নদীটির মধ্যে কোনটি ছোট, কোনটি বড়, এই হিসাব কিন্তু করেনি। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ের মতোই তার মমতা পাইয়াছিল। ক্ষীণস্রোতা বলতে নদীর যে স্রোত, তার গতি হারিয়ে ফেলা। এক কথায় নদীতে পলে পড়ে যাওয়ার ফলে নদীর স্রোত কমে যায়। আর নির্জীব বলা হয়েছে একটা নদী তার যে জল ধারণ করার যে ক্ষমতা, পলি পড়ার ফলে সে কিন্তু তার ক্ষমতাটা হারিয়ে ফেলে। তার স্রোতের যে চলমানতা, সেই চলমানতা হারিয়ে ফেলে। তাই এখানে নির্জীব শব্দটা ব্যবহার করা হয়েছে। দেশের সেই ক্ষীণস্রোতা নদীটি, দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। তার নদের চাঁদের শৈশব, কৈশোর, যৌবনে যে নদীকে কেন্দ্র করে তার সময় অতিবাহিত হয়েছে, সেই নদীটি স্রোতারা হলেও সেই নদীটির তার যে প্রকৃত যে স্রোতধারার যে চলমানতা, সেই চলমানতা হারিয়ে ফেললেও তার প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু কমেনি। তার ভালোবাসা অটুট ছিল। ঠিক যেমন একজন অসুস্থ দুর্বল আত্মীয়, সে যখন মুমূর্ষু হয়ে ওঠে, সে যখন দুর্বল হয়ে ওঠে, তখন তার প্রতি যেমন ভালোবাসা, মমতা বৃদ্ধি পায়, ঠিক তেমনিও নদের চাঁদের তার দেশের নদীটির ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। তার মমতা, নদীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছিল। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণস্রোত ধারাও প্রায় শুকিয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। ঠিক একবার
বৃষ্টি হয়নি এমন এক বছর, অনাবৃষ্টি বলতে যে বছর বৃষ্টি না হওয়া, যে বছরে বৃষ্টি হয়নি সেই বৃষ্টি না হওয়ার ফলে তার দেশের যে ক্ষীণ স্রোতধারা নদীটি, সেই নদীটির জল পুরো শুকিয়ে যাওয়ার মতো হয়েছিল। এই যে নদীর তার যে প্রকৃত যে রূপ, এই রূপটাকে হারিয়ে ফেলার মধ্য দিয়ে নদের চাঁদ কান্না করেছিল। আসলে প্রকৃতির যে অবলুপ্তি, সে অবলুপ্তিতেও নদের চাঁদের মন ভারাক্রান্ত হয়েছে। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মা মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। দুরারোগ্য মানে কঠিন রোগ ব্যাধিতে, মানে ব্যাধির কথা বলা হয়েছে, একটা কঠিন ব্যাধি, যে ব্যাধি সহজে ভালো হয় না, সেই কঠিন রোগে ভুগিতে ভুগিতে অর্থাৎ আক্রান্ত পরমাত্মীয় মরিয়া যাওয়ার উপক্রম হলেন। পরমাত্মীয় বলতে নিকট আত্মীয়ের কথা বলা আছে। ঠিক যেমন একটা কঠিন রোগে, একটা দুরারোগ্য রোগে বা ব্যাধিতে তার মানুষের যেমন তার একজন পরমাত্মীয় বা নিকট আত্মীয় মরে যাওয়ার বা মরার মতো হয়ে পড়ে, তখন তার প্রতি ভালোবাসা, মমতা, এমনকি তার এই দুরবস্থা থেকে কান্না করে। ঠিক তেমনি নদের চাঁদও তার দেশের নদীটির অনাবৃষ্টির বছরে শুকিয়ে যাওয়ার উপক্রম হলে নদীর দুর্দশার অবস্থা দেখে কান্না করে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে বৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। এতক্ষণ নদীর চাঁদ যা কল্পনা করছে, সে কল্পনা করতে করতে সে কিন্তু সে ব্রিজের কাছে চলে এসছে, এবং চলে এসে সে নদীর দিকে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কের জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়েছে। 5 দিন আগে সে এসেছিল নদীর ধারে এবং এসে দেখেছে যে একটা পরিপূর্ণ নদী, তার স্রোতে ঘোলা কাদা সমস্ত কিছু মিশে আছে। পঙ্কের জলস্রোত মানে কি কর্দমায় কাদা যুক্ত জলস্রোত, সেই জলস্রোতে সে একটা কি চঞ্চলতা লক্ষ্য করেছিল, অর্থাৎ নদীর জলধারার চলমানতা সে দেখেছিল। কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণ তার আনন্দের প্রকাশ, অর্থাৎ 5 দিন আগে নদীর স্রোতধারার যে চলমানতা সে দেখেছিল, সেই চলমানতা ছিল যেন একটি পরিপূর্ণ নদীর একটা আনন্দের বহিঃপ্রকাশ, যেন নদী তার পূর্ণরূপে যেন খেলা খেলছে, আনন্দে মত্ত হয়ে উঠছে। আজ অর্থাৎ 5 দিন পরে যেন সেই নদী খেপিয়া গেছে। যেদিন টানা 5 দিন বৃষ্টিপাতের পর যেদিন নদের চাঁদ তার কর্মস্থল থেকে 1 মাইল দূরে অবস্থিত নদীকে দেখার জন্য গিয়েছে, এবং গিয়ে তার যে ভয়ঙ্কর রূপ সে লক্ষ্য করেছে, জলে মাঠঘাট পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নদীটিও, নদীর জলের যে জলধারণ ক্ষমতা, সে জলধারণ ক্ষমতাও কিন্তু ছাপিয়ে উঠেছে। এই সমস্ত কিছু দেখে যেন মনে হচ্ছে নদী ক্ষেপে উঠেছে। গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনুচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলেছে, অর্থাৎ একটা কর্দময়, মানে গাঢ় কর্দময় জল, সবসময় যেন কি ফুলে ফেঁপে উঠেছে, যার ফলে কি ফেনুচ্ছ্বসিত মানে ফেনা, জলের একটা ফেনা সৃষ্টি হচ্ছে।
এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। ঠিক এই পর্যন্ত নদী চাঁদ তার দেশের নদীটির কথা ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে নদের চাঁদ 4 বছর তার কর্মসূত্রে ওই জায়গায় রয়েছে এবং 4 বছর ধরে সেই নদীর সঙ্গে তার একটা সখ্যতা সৃষ্টি হয়েছে। 4 বছর ধরে নদীর যে মূর্তি বা রূপ সে দেখে এসছে, ঠিক 4 বছর পরে একটানা 5 দিন বৃষ্টিপাতের ফলে সে যখন নদীকে দেখতে গেছে, সেই নদীর যে ভয়ঙ্কর রূপ, কেননা মাঠঘাট নদীর চারিদিক জলে পরিপূর্ণ, জলের টইটম্বর, তার জলের যে স্রোত, সেই স্রোতের যে তীব্র বেগ, সমস্ত কিছু দেখে যেন ভয়ঙ্কর মনে হয়েছে। তার দেখা নদীর থেকে যেন অন্য এক নদীর বলে মনে হচ্ছে, তাই তার কাছে অপরিচিত বলে মনে হয়েছে। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে আসে প্রতিদিন নদীকে দেখে। ঠিক অন্যান্য দিনের মতো সেই ধারক স্তম্ভ, নদীকে ধরে রাখে যে স্তম্ভ অর্থাৎ থাম্বা, পিলারের কথা বলেছে, সেই পিলারের শেষ প্রান্তে গিয়ে আজও সে সেখানে গিয়ে বসে। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করেছে। অর্থাৎ নদীর যে স্রোত, সেই স্রোত নদীর যে ধারক স্তম্ভ বা পিলার আছে, থাম আছে, সেখানে বাধা পেয়ে জলের একটা মানে কি ফেনা তৈরি সৃষ্টি হচ্ছে। এত উঁচুতে জল উঠে আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করলে যে হাত বাড়ে স্পর্শ করা যায়। নদের চাঁদ ভারে আমোদ বোধ করতে লাগলো। জল নদীতে এতটাই পরিপূর্ণ যে নদের চাঁদ যে ধারক স্তম্ভের উপর বসে আছে, সেখান থেকে ইচ্ছা করলে যেন হাতের নাগালে পেতে পারে। এই যে নদীর জল তার হাতের নাগালে এসছে, এটা দেখেই নদের চাঁদ তার মনের মধ্যে অনেকটা আনন্দিত হয়ে ওঠে, মনে মনে আমোদ অনুভব করতে লাগে। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথাও যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। উন্মত্তের জন্য জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়া ফেলেছে। নদের চাঁদ তার পকেটে লেখা একটা পুরাতন চিঠি, যে চিঠিটা নদীতে ফেলে দিল, নদীর জলে ফেলে দিল, আসলে নদীর সঙ্গে খেলা করার জন্য সেই চিঠিটাকে ছুড়ে দিল, যেন এক মুহূর্তের মধ্যেই সেই চিঠিটা অদৃশ্য হয়ে গেল। নদীর জলের যে উন্মত্তা, নদীর জলের যে উত্তেজনা স্রোতের, সেটাকেই দেখেই যেন জীবন্ত বলে মনে হয়েছে নদের চাঁদের। আসলে নদীর জলের স্রোতধারার চলমানতাকে জীবন্ত বলে মনে হচ্ছে। আর সেই চলমান স্রোতের সঙ্গে নদীর জলের সঙ্গে তার নদের চাঁদ খেলাতে যোগ দিয়ে নদীও যেন তাড়াতাড়ি সেই চিঠিখানা কোথাও যেন লুকিয়ে ফেলেছে, অর্থাৎ চিঠিখানা হারিয়ে ফেলেছে।
দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছে। চিঠি পকেটেই ছিল। এই দুদিন আগে যে অবিরামভাবে বৃষ্টিপাত, তার ফলে তার প্রিয় মানুষটিকে কাছে না পাওয়ার যে বিরহ, যে বেদনা, সেই বেদনাবশেই তার স্ত্রীকে একটা চিঠি লিখেছিল, যা দীর্ঘ 5 পৃষ্ঠা ব্যাপী। সে চিঠিটাই নদের চাঁদের পকেটে ছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারিল না। অর্থাৎ তার স্ত্রীর প্রতি তার একটু মায়া জন্মালো। চিঠিটা যে বিরহ বেদনা থেকে লেগেছে, তার প্রতি একটু মায়া হলো, কিন্তু নদীর সঙ্গে খেলা করার যে একটা লোভ, ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু সংবরণ বা সামলাতে পারেনি নদের চাঁদ। এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিল। অর্থাৎ নদের চাঁদ তার স্ত্রীকে বিরহ বেদনায় লেখা যে 5 পৃষ্ঠার চিঠি, সেই চিঠিটা নদীর জলের সঙ্গে খেলা করার জন্য সে জলে ফেলে দিল। তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারা বর্ষণ। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে। এরপরই হঠাৎ বৃষ্টি নামে এবং মুষলধারা অবিরামভাবে বৃষ্টিপাত। 3 ঘন্টা বৃষ্টিপাত না হওয়ার ফলে লেখকের মনে হয়েছে 3 ঘন্টার বিশ্রামেই মেঘ যেন নতুন শক্তি সঞ্চয় করে আবার পৃথিবীর বুকে আশ্রে পড়েছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষে আমোদ মিলিয়া গেল। তার মনে হইতে লাগলো এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। এই নদের চাঁদ বৃষ্টিতে ভিজল, সে কিন্তু উঠল না, এবং বৃষ্টির সঙ্গে নদীর বৃষ্টির জলের সঙ্গে নদীর জলে যে একটা জল পড়ে যে ঝমঝম যে একটা আওয়াজ, হ্যাঁ, সেই আওয়াজ যেন নদের চাঁদের মনের মধ্যে একটা ছেলে মানুষের সৃষ্টি হলো, এবং সে মনে মনে পুলকিত আনন্দিত হলো। এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে একসময় নদের চাঁদের সমস্ত অঙ্গ অবশ হয়ে গেল, অবসন্ন হয়ে গেল। অর্থাৎ তার যে চলৎ শক্তি, সেই চলৎ শক্তিটা হারিয়ে ফেলল। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছায়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের ওপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশাহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। ঠিক এক সময় দিনের অবসান ঘটে সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যার অন্ধকার নেমে এলো। বৃষ্টিও কিছুক্ষণের জন্য কম হওয়ার হয়ে আবার প্রচণ্ড বেগে শুরু হলো। ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দ শুনেই নদের চাঁদের ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা, অর্থাৎ তার যে আনমনা মন, সে আনমনা মন কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে দিয়েছিল। অর্থাৎ নদের চাঁদ কোনো কিছু ভাবতে পারছিল না, এবং শেষ পর্যন্ত সে একটু কষ্ট করে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। কেন ভাই? অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির ফলে নদীর
যে রূপ, সেই রূপটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই ভয়ঙ্কর রূপ থেকে নদের চাঁদে ভয় করতে লাগলো। হঠাৎ তার মনে হয়েছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদে জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট, সুরকি, সিমেন্ট, পাথর, লোহা লক্ষ্যে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নেই। অর্থাৎ সে এতক্ষণ নিশ্চিন্তে আনমনা হয়ে বসেছিল, এই বসে থাকাটা তার উচিত হয়নি, এই বোধ নদের চাঁদের মনের মধ্যে জেগে ওঠে। কেননা সেই ব্রিজটা ইট পাথরের লোহার লক্ষ্য দিয়ে করা হলেও জলের যে স্রোত, নদীর যে উন্মত্ত চেহারা, ভয়ঙ্কর রূপ, সেই রূপ থেকে নদের চাঁদের মনে হচ্ছে তার বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে হয়তো সেই ব্রিজ ভেঙে যেতে পারে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর ভিতরে কারণ সে বুঝতে পারে যে ব্রিজটা ভাঙিয়া বাঁচাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বইয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারবে কি? ঠিক অন্ধকারের মধ্যে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদের মনে নদীর যে এই বিদ্রোহ, তার যে এই ভয়ঙ্কর রূপ ধারণ করার যে কারণ, সেই কারণ সে বুঝতে পেরেছে। কারণটা হচ্ছে নদীর স্বাভাবিক যে গতিপথ, সেই গতিপথ ফিরিয়ে আনা। মানুষ যে বাঁধ করেছে, মানুষ যে ব্রিজ করেছে, সেই ব্রিজটাকে ভেঙে চুরমার করে তার যে জলের স্রোতের পথ আটকে ছিল, তার সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়ে তার জলের স্রোতের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার চেষ্টা বলা হয়েছে। কিন্তু লেখক এখানে প্রশ্ন করেছেন, কেননা কিন্তু পারবে কি? আসলে মানুষ আধুনিক হয়েছে, আর এই আধুনিকতার ফলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানের মতো নদীর ওপর দিয়ে ব্রিজ তৈরি করেছে, যার ফলে কম সময়ে কম দূরত্বের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যায়। কিন্তু এই ব্রিজ হওয়ার ফলে নদীর যে গতিপথ, সেই গতিপথ অনেকটা স্থিমিত হয়ে পড়ে, বাধার সম্মুখীন হয়। এই বাধাটাই হয়তো আজকে ভেঙে ফেলতে পারে। নদের চাঁদের তেমনটাই মনে হয়েছে। তার গতিপথ যে রুদ্র, এই রুদ্র থাকার কারণে নদী যেন আজ বিদ্রোহী হয়ে উঠছে, ভয়ঙ্কর হয়ে উঠছে। পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? যদি বা বাঁধ ভেঙে চুরমার করে দিয়ে নদী তার স্বাভাবিক গতি ফিরে পায়, তারপরেও কিন্তু মানুষ কি তার সেই স্বাভাবিক গতিকে ঠিকঠাক রাখবে? তার ওপর থেকে আর অন্য কোনো ব্রিজ বা সেই ব্রিজ মেরামতের চেষ্টা করবে না? সেই প্রশ্নই করেছেন। আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়ে ফেলবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ করে তুলবে। অর্থাৎ আজকে নদীর ভয়ঙ্কর রূপের ফলে মানে তার যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতা উপচে পড়ার ফলে হয়তো বাঁধ ব্রিজ ভেঙে চুরমার হয়ে গেলেও আবার এক সময় হয়তো তার উপরেই বাঁধ ব্রিজ গড়ে উঠবে। তার এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার পাশে দেশে সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানে মোটে আর কতদিন লাগবে। এই যে গভীর প্রশস্ত জলপূর্ণ নদী, এই নদীর ওপর বাঁধ দেওয়ার ফলে, ব্রিজ তৈরি করার ফলে
আস্তে সেখানে পলি জমতে জমতে নদীর যে গর্ত সেই গর্ত ভরাট হয়ে যাবে, যার ফলে তার জল ধারণ ক্ষমতা কমে যাবে, তার যে স্রোতধারা যে চলমানতা, স্রোতের যে বহমানতা সেটা কমে যাবে, যার ফলে একসময় নদের চাঁদের দেশের নদীটির মতোই ক্ষীণস্রোতা অল্প স্রোতের নদীতে পরিণত হবে। হয়তো সেই নদীতে পরিণত হতে বেশি দিন সময় নাও লাগতে পারে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করেছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজে। যে নদের চাঁদ দীর্ঘ 4 বছর ব্রিজের ওপর বসে নদীকে অনুভব করছে, নদীকে উপভোগ করছে, নদীর মধ্য দিয়ে প্রকৃতিকে উপভোগ করছে, আজ তার মনে হচ্ছে যে এই ব্রিজটা না থাকলে হয়তো ভালো ছিল, তাহলে নদী তার স্বাভাবিক গতিপথে চলতে পারত। বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে গেল ছোট্ট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং বন্দি নদীকে ভালোবাসছে, ঠিক এই সমস্ত ভাবনা চিন্তা কল্পনা নদের চাঁদের মনের মধ্যে যখনই হচ্ছিল, তখনই তার পিছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীবাহী ট্রেন নদের চাঁদকে চাপা দিয়ে গেল। যে নদের চাঁদ এতদিন পর্যন্ত এখানে 4 বছর স্টেশন মাস্টারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছে এবং সেই সঙ্গে সঙ্গে নদীটিকেও ভালোবেসেছে। আসলে নদের চাঁদ চেয়েছিল প্রকৃতির যে স্বাভাবিক রূপ সেই স্বাভাবিক রূপটা ফিরে আসুক, কিন্তু যন্ত্রযুগের সময়কালে আধুনিক যন্ত্র সভ্যতায় নদের চাঁদের মতো প্রকৃতিপ্রেমিক মানুষের টিকে থাকা সম্ভব হয়নি। যন্ত্রযুগের কাছে প্রকৃতির পরাজয় ঘটেছে, সেই সঙ্গে সঙ্গে প্রকৃতি প্রেমী নদের চাঁদেরও পরাজয় ঘটেছে। তাই ব্রিজের প্রয়োজন না থাকলে, ব্রিজটা না থাকলে বা ব্রিজের প্রয়োজনীয়তা কি, এই সমস্ত নিয়ে যখনই তার মনে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে, তখনই যন্ত্রযুগের ফসল ট্রেন, যাকে কেন্দ্র করে তার জীবিকা বা তার পেশা অতিবাহিত হচ্ছিল, সেই ট্রেনই একসময় নদের চাঁদকে পিষিয়ে দিয়ে গেল। আসলে নদের চাঁদ আধুনিক যন্ত্রযুগের বা আধুনিক যন্ত্র সভ্যতার বিরোধিতা করায় এই যন্ত্রের সৃষ্টি অন্যতম ট্রেনই তাকে পিষিয়ে দিয়ে গেল। এই কবিতায় এই গল্পে, নদীর বিদ্রোহ গল্পে, একদিকে যন্ত্রের সঙ্গে অন্যদিকে প্রকৃতির একটা সংঘাত বা দ্বন্দ্ব ফুটে উঠেছে, যার ফলে সেই সংঘাতে প্রকৃতির পরাজয় ঘটে, প্রকৃতি প্রেমিকদের পরাজয় ঘটে, তাদেরকে পরাজিত হতে হয়। এই গল্পে সেই সমস্ত বিষয়গুলোই মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।